ওইখানে যে অবস্থা, মানে একটা ভয়ঙ্কর অবস্থা, মানে 80-100 জনের মতো লোক ছোট একটা স্পেসে, মানে কেউ বসলে কেউ শয়, কেউ শুইলে কেউ বসে। আমাকে ফকিরাপুর থেকে নিয়েছিল এবং নেওয়ার সময় আমার মুখের ভিতরে গামছা দিয়ে এত শক্ত করে বেঁধেছিল, মনে হচ্ছিল যে উপরের চোয়াল আর নিচের চোয়াল আলাদা হয়ে যাচ্ছে। এবং এইরকম একটা কালো টুপিতে আমাকে নিয়েছে, পিছনে প্রথমে গামছা দিয়ে বাঁধে, একটু পরে আরেকটা টিম আসে, টিম এসে তারা হ্যান্ডকাপ পরায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। আয়না ঘরে কি হতো এটা নিয়ে মুখ খুলেছেন আমাদের প্রিয় একজন ব্যক্তি, সেটা আমরা স্ক্রিনে গিয়ে দেখে আসি। ওইখানে যে অবস্থা, মানে একটা ভয়ঙ্কর অবস্থা, মানে 80-100 জনের মতো লোক ছোট একটা স্পেসে, মানে কেউ বসলে কেউ শয়, কেউ শুইলে কেউ বসে, একসাথে সবাই শোয়ার স্পেস নাই। ইউ নো হোয়াট টু ডু, তুমি জানো তোমার এখন কি করতে হবে, এই শেষ কথা। তাহলে তার মানে আমি মৃত, আই এম ডেড, অথবা আমি গুম, এরকম একটা ভিডিও করে রাখি। যদি মেরে ফেলে তাহলে তো ভালোই, আপনারা তো জানেন তারা কি পরিমাণ অমানবিক টর্চার করতে পারে। ওইখানে আরেকটা এশিয়ান ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিল, উনি মানে শোয়ারই চান্স পায়নি, উনি বসেই ছিলেন, কেন স্পেস নাই, মানে এত একটা কনজাস্টেড এরিয়া, ফ্যান নাই, একটা রুমে কিছু এসি ঢুকে আর বাকি সব রুমে হচ্ছে মানে একদম ফ্যান নাই, কিছু নাই, সব সময় লাইট থাকে, সব সময় সাউন্ড থাকে, আপনি ঘুমাতে পারবেন না। তো ওইখানে ঢুকে প্রথম দিন তো আমার খুব মানে অবস্থা ভালো না। আমার তেমনি আপনারা জানেন স্পাইনে প্রবলেম হওয়ার কারণে আমার এমনি সবসময় পেইনে থাকে, আমি নিউরোলজিক্যাল পেইনে থাকি। ফিজিওথেরাপি করলে কমে, আবার নাহলে বেড়ে যায়। সেই সিচুয়েশনে আমাকে এরকম একটা জায়গায় নিয়ে গেল যেখানে আমার কোনো বসার জায়গা নেই, সব পুরাটাই ফ্লোর, হার্ড ফ্লোর, তাও আবার মুভ করার তো কোনো স্কোপই নাই, শত শত মানুষ। তো এরকম জায়গায় প্রথম একদিন ছিলাম, ওই রাতে ছিলাম। তারপরের দিন ওরা আমাকে ডেকে নিয়ে গেল উপরে নিয়ে তারা আমাকে প্রশ্ন করলো যে আপনি ব্র্যাকে কয়জন শিবির আছে। আমি বললাম আমি তো শিবির করি না, আমি কিভাবে জানবো ব্র্যাকে শিবির কয়জন আছে বা কি। এরকম অনেক প্রশ্ন করলো বারবার। তারপরে অ্যাট ওয়ান পয়েন্ট তাদের মধ্যে ওই হানাদার লিগার বাহিনীর একজন, উনি আর কি জিজ্ঞেস করলো, বলেন তো এই কোটা দিয়ে আপনি এত কথা বলেন, কোটার পদ্ধতি কি, বিসিএস এর সিলেকশন প্রসেসটা কি। তা আমি তো আসলে বলতে পারি নাই, কারণ হচ্ছে আমি মানে মেন্টালি তো ওই লেভেলেই নাই, তাই না, আমি একটা মানে ভয়ঙ্কর একটা অবস্থায় আছি, ওই লেভেলেই নাই। তো তারপরে ওরা কি করলো, ওরা এসে আমাকে মনে করেন আমাকে ধাক্কা দিল। আমার তো স্কেচ নিয়ে হাঁটতে হয়, আপনারা জানেন, একটা লাঠি নিয়ে হাঁটতে হয়। সে আমাকে ধাক্কা দিল, তারপর আমার মুখে হিট করা শুরু করলো। তো হিট করা শুরু করলো আমাকে, 6টা হিটের পরে আমি আসলে মানে অজ্ঞান হয়ে যাচ্ছিলাম। তো অজ্ঞান হয়ে যাচ্ছিলাম, তারা আমাকে বলে না ডোন্ট এরকম করে আমাকে দাঁড় করাইলো, আবার 2-4 বার হিট করলো। তো তারপরে তারা আমাকে মানে বললো যে আপনি তো খুব খারাপ জায়গায় আসছেন, আপনার বাম পায়ে প্রবলেম, ওই ডান পাকে আমরা একদম করে আপনাকে পুরোপুরি লুলা বানাই দেবো। তো এরকম একটা কথা বললো, এবং আরেকজন লাঠি নিয়ে আসলো আমাকে মারবে। পরে ওরা লাঠি দিয়ে হিট করে নাই, না করে আমাকে ওই জায়গায় আবার সেই জায়গায় যেখানে রাখে সেখানে নিয়ে গেল। তো ওই জায়গায় আবার আমার থাকা শুরু হলো। মানে ওইখানে এমন একটা জায়গা, বললাম তো, কেউ যে এটা ফার্মের মুরগির মতো, ওইখানে কেউ মুভ করতে পারে না, কারণ এত মানুষ, এত শর্ট জায়গায় মুভ করার, কেউ হাঁটার কোনো সিস্টেম নাই। ওই যে আমি বললাম আপনাদের, কেউ শুলে কেউ বসে, কেউ বসলে কেউ শোয়, মানে আর সবসময় লাইট আর সাউন্ড কন্টিনিউয়াস, ঘুমানোর কোনো স্কোপ নাই। ওইখানে সবচেয়ে ভ্যালুয়েবল রিসোর্স হচ্ছে একটা বোতল, কারণ আমরা তো ফ্লোরের মধ্যে শোন, তো ওখানে তো হার্ড ফ্লোর, ওইখানে কেউ যদি একটা বোতল পায় আলহামদুলিল্লাহ, মানে এটা মানে এক ভ্যালুয়েবল রিসোর্স। তো ওই বোতলটার উপরে তারা মানুষ মানে পেলে যে খুশি। তা আমাকে অনেকে চিনেছে, ওইখানে চেনার কারণে দেখা যাচ্ছে 2 দিনের মধ্যে আমি একটা বোতল ম্যানেজ করলাম মাথায় দিয়ে শোয়ার জন্য ফ্লোরে, এই একটা অবস্থা। তো আরেকটা বিষয় হচ্ছে ওইখানে 80 জনের একটা টয়লেট, আর আমার তো এমনি যেহেতু হাই কমোড ইউজ করতে হয়, বিকজ আমার মানে স্পাইনে প্রবলেম আছে। তো ওইখানে লো কমোড, তাও আবার 80 জনের জন্য একটা, 100 জনের জন্য একটা। তো এত লোকের একটা কমোড তো বুঝতেই পারছেন কেউ ইউজ করতে পারে না ওইভাবে। সো আমি খাওয়া কমিয়ে দিলাম, বিকজ আই হ্যাভ টু গো টু দ্য ওয়াশরুম, এটা তো যাওয়া যাবে না। আমি খুব কম খাওয়া শুরু করলাম যাতে টয়লেটে না যাওয়া লাগে। আর আরেকটা বিষয় হচ্ছে টয়লেটে ইউজ করে সাবানও তারা প্রোভাইড করে না কোনো রকম। সো এইরকম একটা কন্ডিশনে আমরা যাচ্ছি। আর এরপর থেকে আর কি আসলে জিনিসটা বুঝলাম যে বিষয়টা কি, আসলে বুঝার বিষয় ছিল, এখন আমি বুঝতে পারলাম। তো তারা প্রতিদিন ডাক দিবে, নাম কল করবে, ধরেন আপনার নাম হচ্ছে, ধরেন আমার নাম আসিফ মাহতাব, ধরে বলবে আসিফ মাহতাব, বাবার নাম শাহাবুর রহমান, এরকম বলে নিয়ে যাবে, নিয়ে চোখ বাঁধবে, মুখ বাঁধবে, তারপর তাদেরকে ঝুলাবে।
ঝুলায় টর্চার করতে থাকবে, বাড়ি দিতে থাকবে, বিভিন্নভাবে টর্চার, লাঠি দিয়ে পিটাবে, পায়ের তলায় পিটাবে, হাড়ের বিন্দে মারবে। মানে মানুষের শরীর নীল অবস্থায় তারা ফিরে যায়, নীল সারা শরীর মারতে মারতে রক্ত জমাট বেঁধে নীল অবস্থায় এক একজন লোক ফিরে জাস্ট। এবং তারা সাইকোলজিক্যালি একদম মানে অবভিয়াসলি নর্মাল না, কারণ তারা এখন নাম শুনলে, তাদের নামটা ডাক দিলে তারা ভরকায় ওঠে যে এখন মনে হয় তাদেরকে নিয়ে টর্চার করবে। তো এইরকম অবস্থা আমি দেখলাম বিষয়টা যে এরকম চলছে। তো এখন এরকম চলছে, আমি তো বুঝলাম যে হয়তোবা আমার সাথেও এরকম করবে, তারা তো বলেই দিছে আমাকে পাটা ভেঙে দিবে। তো এরকম একটা করবে এবং সবার সাথেই করছে। স্পেশালি জামাতের যারা আছে তাদেরকে, মানে জামাত যেহেতু বলে ফেলছে একবার, তাদেরকে মানে অমানবিকভাবে টর্চার করছে জামাত। আর নূর ভাইয়ের সাথেও ওখানে দেখা হলো, নূর ভাইরে বললাম কি অবস্থা, তো নূর বলল যে ভাই আমাকে তো অনেক মারছে, হাত দিয়ে দেখালো, হাত নীল হয়ে গেছে। তো এই হচ্ছে সিচুয়েশনটা। আর ওখানে তো মানে আর সবসময় তো লাইট, বাইরে যে একটা আলো, বাইরে যে বৃষ্টি পড়তেছে নাকি এটা আমরা গেস করা শুরু করলাম যে বাইরে আদৌ বৃষ্টি পড়ছে কিনা, কারণ মোটা ওয়াল, কোনো উইন্ডো নাই, কোনো বাইরের কোনো আলো বাতাস তো আমি জানি নাকি, ভিতরের মধ্যে থাকি আমরা বদ্ধ ঘরে, শুধু আলো আর এই যে কনস্ট্যান্ট সাউন্ড, মানে এই একটা অবস্থা। তো এরকম যাচ্ছে, এরকম একটা অবস্থা যাচ্ছে। তো এখন দেখলাম অনেকে ভেঙে পড়তেছে। তো আমি আর কি আমি আমার মতো করে ইন্সপিরেশন দেওয়ার চেষ্টা করলাম যে আপনারা এইভাবে টর্চার হচ্ছেন, আপনি কি মনে করেন না আল্লাহ আপনাকে এটার জন্য রিওয়ার্ড দিবেন? আজকে আপনারা তো জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আপনি যদি এইভাবে নির্যাতিত হন আপনার গুনাহ মাফ হচ্ছে, আপনাদের গুনাহ মাফ হচ্ছে। আপনার যদি গুনাহ এইখানে থাকার কারণে গুনাহ মাফ হয়ে জান্নাতুল ফেরদৌসে যেতে পারেন, এটা আপনার জন্য ভালো, নাকি এইখানে ভালো থাকলেন তারপর জাহান্নামে গেলেন, এটা ভালো? তো এইভাবে আমি সবাইকে একটু ইন্সপায়ার করার চেষ্টা করলাম, মোটিভেশন দেওয়ার চেষ্টা করলাম। আর আমার নিজের তো হেলথ কন্ডিশন ডিটোরিয়েট করতেছে প্রোগ্রেসিভলি, আর ওয়াশরুমের ইস্যুটা তো ছিলই। তো এইরকম একটা অবস্থায় সবাইকে মানে মোটিভেট করছি আমি। আর আমার নিজেরও তো ওই যে ফার্স্টের দিন যেভাবে আমার মুখে ফেসে হিট করেছে, এই পরে তো আমার একটা দিন জ্বরই ছিল, আমি শুয়েছিলাম। তো এই হচ্ছে আমাদের মানে সিচুয়েশন। আমি ওখানে একদিন শুয়েছিলাম, তারপরেও আমি সবাইকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করি। একটা ছেলে আসলো, সেই ছেলেটা কাঁদতে কাঁদতে, স্যার আমি তো কিচ্ছু করি না, আমি জাস্ট ইলেকট্রিক্যাল কাজ করি, আমাকে ধরে নিয়ে আসছে স্যার, আর ধরে নিয়ে আমাকে টর্চার করতেছে, কাঁদতে কাঁদতে শেষ। আমি বললাম কাঁদতেছো কেন, মানে তুমি পুরুষ মানুষ না, আর ইউ নট আ ম্যান, তুমি কাঁদবা কেন, টর্চার করলে করবে। বলে স্যার আমাকে স্বীকার করতে বলে, আমি খুন করেছি, এই করেছি, আমি তো করি নাই স্যার। বলে করবা না, স্বীকার করবা না, তোমার পাটা যদি কেটেও ফেলে তারপরেও তুমি স্বীকার করবা না, কেন করবা, যেটা সত্যি সেটা বলবা, তুমি করবা না স্বীকার, আমাকে মেরে ফেলবে। তো ওইখানে আবার একটা জিনিস বুঝলাম যে সবাই কান্নাকাটি করে যে তাদের একটু মানে জেলে কবে যাবে, মানে তাদের জেল হচ্ছে তাদের জন্য স্বর্গ। ওইখানে যেভাবে টর্চার করে, যে নাম ডাকবে, বাবার নাম ডাকবে, দ্যাট মিনস তাদেরকে টর্চার করা হবে। তা এই জন্য তারা যদি জেলে যেতে পারে, এটার জন্য তারা দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ আমাদের যাতে জেলে দেয়। তো এরকম অবস্থা আমাকে তারপরের দিন, আমি তো অলরেডি এর মধ্যে তো আমি আমার বোনকে বলে আসছি, তার মানে আমার যে ভিডিওটা ছিল যে আমি আমার ভিডিও দেখলে আমি মৃত, হ্যাঁ, তো এই ভিডিওটা আমি আশা করছি যে পোস্ট হয়ে যাবে। আমার বোনকে যেভাবে কাজ করতে বলেছি করবে, লয়াররা কাজ করবে। তো এটা আমি আশাবাদী ছিলাম যে ইনশাল্লাহ সবাই যার যার অবস্থা থেকে কাজ করবে, স্টুডেন্ট আন্দোলন করবে, যে এগুলো করার পরে এবং জনগণ যখন এটার এগেনস্টে কথা বলবে, আরেকটা ইস্যু হয়ে যাচ্ছে, ফার্স্ট অফ অল আরেকটা নতুন ইস্যু হয়ে যাবে, যেটা দিয়ে আবার আন্দোলন শুরু হবে। এটা আমি জানতাম। আর এটার পরে আমাকে যদি আরো টর্চার করবে, কিন্তু এটা তাদের জন্য আরো খারাপ হবে। তো তারপরে আমাকে তারা ঠিকই গুম করা অবস্থায়, আর আমার বাবা মা যতটুকু জানলাম আমাকে গুম করে ফেলছে। তো এটা তারা বলছে, তারা স্বীকার করে না যে তারা নিয়ে আসছে। তো এই অবস্থায় তারা আমাকে কোর্টে চালান দিল। তো আমি চিন্তা করলাম যে কোর্টে যেহেতু যাচ্ছি, এখানে মিডিয়া পাইলে আমি আমার এক আঙ্গুল দেখাবো, শাহাদাত, এক উম্মা, আমরা এক উম্মা, হ্যাঁ, আমার গায়ে আমরা সবাই এক। তো এই সিম্বলটা আমি চিন্তা করেছি দেখাবো। তো আমি জানি যে এগুলো দেখালে তারা আমাকে আরো অনেক নির্যাতন করতে পারে, দেখাইলাম, কারণ এটা আমি তো জানি জনগণ বুঝবেন যে আমি এক আল্লাহ, এক রসুল, এক উম্মা, এই কথাটা আমি বুঝাতে চাচ্ছি যে আমরা সবাই এক। আমার অত্যাচার যা হলে হবে, এই অত্যাচারের কারণে যদি আপনারা স্বাধীনতা পান, এই জুলুমের থেকে মাফ পান, তাহলে আলহামদুলিল্লাহ, নো প্রবলেম, আমাকে অত্যাচার করুক। তো আমি ডিসিশন নিয়ে নিলাম, এক দেখাবো। তা আমার সাথে ওই জগন্নাথের আরিফ ছেলেটা, খুবই সাহসী ছেলে, ও আমার সাথে কেসটা দিল, মামলা দিল, আমরাও গেলাম, আমি ওকেও বললাম যে আমি এক দেখাবো। তো এই অবস্থায় এই এক উম্মা শাহাদাতের আঙ্গুল দেখিয়ে আমি ওই কোর্টে দেখালাম, এবং কোর্টে আমাকে সম্পূর্ণভাবে মানে কোর্টের যে জাজ,
তিনি আমাকে দেখে চিনলেন, চিনে বললেন আপনাকে ওখানে দাঁড়ানো লাগবে না, আপনি বসেন। তো উনি আমাকে বসালেন, কিন্তু তারপরেও ওই মিথ্যা মামলাটা দিলেন যে আমি নাকি সেতু ভবন ভাঙচুর করেছি, যেটার মানে কোনো মানে এটা জোক, মানে এটা যে কলাপস করছে সোসাইটি, ওখানেই প্রমাণ যে এরকম একটা মিথ্যা মামলা যেটার কোনো তথ্য নাই, প্রমাণ, এটা বলাই আসলে সময় নষ্ট। তো এই মিথ্যা মামলা উনি মানে জাজ আমাকে দিলেন, আর আমাকে আবার 6 দিনের রিমান্ড মঞ্জুর করলেন। তো ওই 6 দিনের রিমান্ড আবার গেলাম, আর এই সময়টা অনেকের সাথে পরিচয় হলো। ওখানে বিএনপির অনেক নেতা ছিল, পার্থ ভাই ছিলেন, ওনার সাথে আমি বললাম যে পার্থ ভাই আপনার তো আর আমার মামলা এক, আমি তো আপনার সাথে আসি। তো উনি বলে যে আমি তো তোমাদের সাথে থাকতেই চাই না, আমি তো এখান থেকে বের হতে চাই, একটু মজা করলেন। তো এরপরে অনেক মানুষের সাথে পরিচয়। একজন আসলেন, ওনাকে মানে উনি হাঁটতেই পারতেছেন না, পাটা একদম প্রচুর মানে অবস্থা খারাপ করে পিটিয়েছে। ওনার অপরাধ ছিল উনি ছাত্রদের পানি খাইয়েছেন, উনি ছাত্রদের পানি দিয়েছেন, ছাত্ররা পানি খাইয়েছেন, এই জন্য তাকে অমানবিক টর্চার করলো। তো টর্চার করলো, উনি এসে শুয়ে গেল। আমি বললাম যে এইগুলো একই কথা বললাম যে আপনাদের এটা গুনাহ মাফ হচ্ছে। তারপরে লাস্টে একটা কথা বললাম যে আপনি যে এত টর্চার হলেন ছাত্রদের পানি খাওয়ায়, এখন আবারও কি খাওয়াবেন আপনি? তো উনি বললো ইনশাল্লাহ স্যার, আবারও খাওয়াবো। আমি লাইক দ্যাটস দ্য অ্যান্সার আই এম লুকিং ফর। আমরা আবার করব, আমাদের ছাড়লে আমরা আবার করব, উই আর নট গোয়িং টু গিভ আপ। আমরা তো আবার করব, তাই না? আমরা কি অপরাধ করেছি যে আমরা করব না? পানি খাওয়ানো কি অপরাধ? তো এই হচ্ছে একটা অভিজ্ঞতা। আমাকে ফকিরাপুর থেকে নিয়েছিল এবং নেওয়ার সময় আমার মুখের ভিতরে গামছা দিয়ে এত শক্ত করে বেঁধেছিল, মনে হচ্ছিল যে উপরের চোয়াল আর নিচের চোয়াল আলাদা হয়ে যাচ্ছে। এবং এইরকম একটা কালো টুপিটা আমাকে নিয়েছে, পিছনে প্রথমে গামছা দিয়ে বাঁধে, একটু পরে আরেকটা টিম আসে, টিম এসে তারা হ্যান্ডকাপ পরায় এবং আমাকে যে গাড়িটা গাড়ি তোলার পরে তারা আপনার হলো যৌথ বাহিনী যেটাকে বলে, ওই সময় আমাদের দমন করার জন্য যৌথ বাহিনী নামিয়েছিল। তো তাদেরকে ফোন দিয়ে বলে যে তারেককে পাওয়া যায় নাই, এরপরে র্যাবকে ফোন দিয়ে বলে তারেককে পাওয়া যায় নাই, এরপরে পুলিশকে ফোন দিয়ে বলে গাড়ির ভিতরে তারেককে পাওয়া যায় নাই। তো এই একটা সময় আমার একটা লোকের চেহারা দেখে মনে হলো লোকটাকে বিশ্বাস করা যায়। তাকে আমি জিজ্ঞাসা করলাম যে আমি তারেক, আমার বাবার নাম্বার এইটা, বাবাকে একটু বললেন যে আমি এই জায়গায় আছি। সঙ্গে সঙ্গে আমার পুরুষাঙ্গে এত জোরে চিপ দিছিল ধরিয়া এবং এত অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল যেটা বলার মতো না। আমার খুব খারাপ লেগেছে যে আমাদের চেয়ে কম বুঝে, আমাদের চেয়ে কম জ্ঞান ধারণ করে, আমাদের চেয়ে কম লেখাপড়া করে, একাডেমিক ক্যারিয়ারে ছোট, এইরকম লোকজন আমাদেরকে এত অকথ্য নির্যাতন করেছে। আমাকে কাফরুলে একটি বিরিয়ানি ঘটে গরম খাবার খাওয়াইছিল এবং খাওয়ানোর সময় বলেছিল যে তোমার শেষ খাবার খেয়ে নাও, শেষ খাবার খেয়ে নাও। এই অবস্থাতে খাচ্ছি না কেন সেই জন্য আবার মারপিট করেছে, খাচ্ছি না কেন তার জন্য মারপিট করেছে। এবং একটার পরে একটা করে টিম আসছে, জিজ্ঞাসাবাদ করছে, আমার মুখ কালো কাপড় দিয়ে বাঁধা এবং জিজ্ঞাসাবাদের মুহূর্তে প্রত্যেকটা টিম অকথ্য নির্যাতন করেছে। আমার পুরা পিছন সাইড, আমার পরিবার জানে, পুরা পিছন সাইড কালো হয়েছিল, এত পরিমাণ আঘাত। এক ধরনের রাবারের স্ট্যাম্প হতে পারে এটা, ভিতরে রড রাবার এরকম একটা কিছু দিয়ে এত জোরে জোরে পিঠে আঘাত করেছে, পায়ে আঘাত করেছে, হাঁটুতে আঘাত করেছে। এবং আমি আপনার হলো প্রায় 2-3 মাস যাবত আমি স্বাভাবিক হতে পারি না, রাতে ঘুমের মধ্যে চিৎকার করে উঠি, মানে আমি মনে হয় এখনই আবারও আটকা আছি। এবং নেত্র নিউজে যে আয়নাঘরের কথা বলেছে, আমার সামনে যে দরজাটি ছিল সেম ওই কাঠের দরজাটাই ছিল এবং তারপরে ওই রডের দরজাটা ছিল, এইভাবে ছিল এবং সেখানে ওই অ্যাডজাস্ট ফ্যানটাই ছিল এবং আমার চুল কেটে দিয়েছিল, আমার বগলের চুল কেটে দিয়েছিল, আমার আন্ডার যে চুল আছে সেখানে কেটে দিয়েছিল, বলেছিল যে আমাকে গোসল করায় দিয়েছে, আমাকে কোথায় এক জায়গায় নিয়ে যাবে। এটা কতটা যে ভয়ঙ্কর যে আমার আজকে মনে হয় শেষ দিন। এবার ছাদের উপর তুলে নিয়ে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য বলছে অনেক বাতাস হচ্ছে, বাতাস পাচ্ছ, তুমি কোথায়, তুমি চিন্তা করতে পারো? আমি বলছি কোথায়? আমি বলছি তুমি ছাদের উপরে, তোমাকে এখান থেকে ফেলে যাওয়া হবে। তো মানে একটা এত ভয়ঙ্কর একটা ট্রমা যেটা আমি যারা আমাকে গুম করেছিল তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই যে আপনারা এই যে আমাকে গুম করলেন, মানে আমাকে গুম করলেন ভালো কথা, জিজ্ঞাসাবাদ করা দরকার। এই যে শেখ হাসিনার হয়ে তার প্রতিনিধি হয়ে আমাকে গুম করলেন, মানে ব্যক্তিগতভাবে আপনার বেনিফিট কি? আপনি তো সার্ভিস করছেন, ঠিক আছে, এই যে অত্যাচার করলেন আমাকে, আপনার বেনিফিট কি? পাশাপাশি এই দেশে যারা এই অত্যাচারীর বন্ধু হয়ে রাজনীতি করে তাদেরকেও বলি আপনার বেনিফিটটা কি? আপনি এখানে কি চান? আপনি যারা রাজনীতি করছেন, আপনি
তার বিরোধিতা করে 10 মিনিট টিকতে পারবেন। আপনি ছাত্রলীগের যত বড় নেতা হন, আপনি আওয়ামী লীগের যত বিরাট বড় নেতা হন, আপনি যারা রাজনীতি করছেন তার বিরুদ্ধে বলে 10 মিনিট টিকতে পারবেন না। তাহলে আপনি বোঝেন যে আপনি কেমন একটা শাসনের মধ্যে আপনি আছেন। এরকম অবস্থায় আমাকে ফেলে রেখে যায় গুলশান ঘাটের একটি ডাস্টবিনের মধ্যে। রাত 3টে 3:30টার দিকে হবে এবং আমাকে এভাবে বলেছে যে তোমাকে যে রেখে যাওয়া হলো, কি হয়েছে তা বললে তোমাকে সঙ্গে সঙ্গে সেদিন মেরে ফেলা হবে। এরপর আবার 2020 সালে আমাকে আবার তুলে নিয়ে যায়। খুব কষ্ট যে আমাকে যে নিয়ে যাচ্ছে, আমাকে যখন ফেলে রেখে যাচ্ছে, আমার ওই ক্ষতিগ্রস্ত হওয়ার, আমার ওই নির্যাতনের কোনো স্বীকৃতি নাই। মানে আমাকে কেউ একজন নিয়েছে, আমি আমার বন্ধুদেরকে, আমার সহযোগীদেরকে বলি, তারা অবিশ্বাস করে যে আমাকে মনে হয় কেউ নেই, আমার কোনো স্বীকৃতি নাই। এবং আমি যখন 2020 সালে আমাকে আবার নিয়ে গেল, তখন আবার আমাকে যখন রেখে গেল, তখন আমি শাহবাগে প্রেস ক্লাবে বসেছিলাম যে আমাকে বারবার নিচ্ছে, এটা যেন শেষ হয়, আমার পরে যেন কাউকে দেয় না। আমি অনশনে বসেছিলাম। আমার কাছে খুব অদ্ভুত লাগে, আমি কাউকে বিশ্বাস করাতে পারি না যে আমাকে আসলে গুম করা হয়েছিল। মনে হয় যে আমি কারো কাছে বিক্রি হয়ে গেছি, আমি কারো এজেন্ট হয়ে কথা বলছি, আমার কোনো সোশ্যাল রিকগনিশন নাই যে আমি গুম হয়েছি। অদ্ভুত ভাবে আমাদের এই যে গুম যারা করছেন, যারা তরুণ রাজনীতিবিদকে যারা গুম করছেন, ঠিক আছে, আপনি কোন রাজনীতিবিদকে রক্ষা করার জন্য কাদেরকে গুম করছেন? ওই ছেলেপেলেকে গুম করছেন, তাদের মনে কোনো লোভ নাই, তাদেরকে ভয় দেখাচ্ছেন। যারা রাজনীতিতে নতুন ফুল ফুটাতে চায় তাদেরকে গুম করছেন, তাদেরকে ভয় দেখাচ্ছেন। যারা রাজনীতিতে নতুন কিছু ঘটাতে চায়, এ দেশকে আইন এবং সুশাসনের স্পর্শ দিতে চায়, যারা এ দেশকে দাসত্বমুক্ত করতে চায়, তাদেরকে আপনারা গুম করছেন। এই গুম করে আপনাদের ফায়দা কি? আমি আমার পুলিশ ভাইদেরকে বলবো, র্যাবকে বলবো, ডিজিআই কে বলবো, আপনার বেনিফিটটা কি? দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে আপনারা কি করতে যাচ্ছেন? একটা ব্যক্তিকে বছরের পর বছর ক্ষমতায় রাখার জন্য এই যে গুম করছেন, তিনি আসলে কি এই বাংলাদেশকে গত 13 বছরে আমাদেরকে ভালো কোনো সুসংবাদ দিতে পেরেছে? আমাদেরকে 13 বছরে আমাদেরকে কোনো রক্ষা করতে পেরেছে? আমাদের 1.5 কোটি বেকার কর্ম হারিয়েছে 13 বছরে। 1.5 কোটি বেকার কর্ম হারিয়েছে। বলেছিল ভোটের আগে ঘরে ঘরে চাকরি দেবে, সেই লোকটা ঘরে ঘরে চাকরি দেওয়ার পরিবর্তে আমাদেরকে বিভিন্নভাবে রুলস রেগুলেশনের মাধ্যমে আমাদেরকে বঞ্চিত করছে, বিভিন্নভাবে রাজনীতি করে তাদেরকে চাকরি বঞ্চিত করছে, চাকরি থেকে বঞ্চিত করছে, অবজ্ঞা করছে, তাদেরকে বাড়িয়ে রাখছে। এই যে করছে, এইরকম একটা সিস্টেমের মধ্য দিয়ে আপনারা কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন? প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটি তুমি দেখতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন, মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।